আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শেষ 15 দিনে 45তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি এবং পড়ার রুটিন আমাদের কেমন হতে পারে, এটা নিয়ে অনেক শিক্ষার্থী ভাই ও বোন জানতে চেয়েছিলেন। বিশেষত আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা হয়তো বা এরকম চিন্তাভাবনা ছিলাম যে আমি হয়তো অনেক আগে পড়ে এসেছি, আবার ঈদের পরে পড়া শুরু করব। আবার অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনারা হয়তো অনেক পড়েছেন, কিন্তু শেষ মুহূর্তে একেবারে কিভাবে পড়লে পুরো সিলেবাসটাকে কাভার করা যেতে পারে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই। এইটা হয়তোবা অনেকে পড়লেও হয়তোবা শেষ মুহূর্তে গুছিয়ে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না। অনেকেই কমেন্ট করেছিলেন, ভাইয়া ঈদের পরে যদি আপনি আমাদের জন্য এরকম শেষ 15 দিন বা 20 দিনের একটা রুটিন করে দিতেন, প্রতিদিন 10 মার্কস, 12 মার্কস, 15 মার্কস টার্গেট করে করে পড়াটা দিতেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তো আমি বলেছিলাম যে ঈদের পরে ইনশাল্লাহ 15 দিনের মতন একটা রুটিন করে আমি প্রতিদিন আপনাদেরকে পড়া দেখাই দিব, যে এই অংশগুলো যদি আপনারা প্রতিদিন পড়েন তাহলে এইখান থেকে আপনি 10 মার্কস, 12 মার্কস বা 15 মার্কস টার্গেট করতে পারেন। তো আমাদের প্রতিদিনের একটা লক্ষ্য থাকছে, সেখানে লক্ষ্যে গড়ে 10 থেকে 12 মার্কস থাকছে। আজকে আমরা প্রথম দিন, তো প্রথম দিনের আমাদের যে টার্গেট সেখানে প্রায় 12 থেকে 15 মার্কস কাভার হবে ইনশাল্লাহ। তো আপনারা বোর্ডের মধ্যে লেখা দেখতে পাচ্ছেন 45তম বিসিএস প্রস্তুতি, শেষ 15 দিনের প্রস্তুতি পড়ার রুটিন, অর্থাৎ 15 দিনেই পুরো সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করব। এবং প্রত্যেক দিন আমাদের যে লক্ষ্য থাকবে, সেক্ষেত্রে আজকে আমাদের প্রথম দিন এবং প্রথম দিনের আমাদের লক্ষ্য যে আমরা যাই পড়ি না কেন পুরো সিলেবাসের মধ্যে, এর মধ্যে অ্যাটলিস্ট 12 থেকে 15 মার্কস আমরা প্রিলিমিনারি পরীক্ষায় আজকের জন্য আমরা শেষ করব। হ্যাঁ, অর্থাৎ আজকে এমনভাবে আমরা পড়াটা সাজাবো বা পড়বো যাতে করে আমরা প্রিলিমিনারি পরীক্ষা এখান থেকে 12 থেকে 15 মার্কস পেতে পারি। প্রথমেই দেখেন, আমরা একদিনে রাখবো এই অংশগুলো, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং অঙ্ক 6টা বিষয়, এবং অপর দিকে আমরা বাংলাদেশ, আন্তর্জাতিক বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা এটা অপর দিন রাখবো। অর্থাৎ আজকে যদি প্রথম দিন হয়, দ্বিতীয় দিন থাকবে আমাদের বাংলাদেশ, আন্তর্জাতিক বা বাকি যে 6টা সাবজেক্ট আছে সেইগুলো। তো প্রথমে আসি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনারা প্রথম দিন হিসেবে যেটা পড়তে পারেন সেটা হচ্ছে উপন্যাস অংশটা পড়ে ফেলবেন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনারা প্রথম দিন পড়ে ফেলবেন উপন্যাস অংশটা, কারণ বাংলা সাহিত্যে দেখা যায় যে উপন্যাস থেকে প্রতি বছর প্রিলিতে 2টা, 3টা অথবা 4টার মতন প্রশ্ন আসে। এটার জন্য আপনারা কি পড়বেন, আপনারা যে কোনো, যদি আপনি আগে থেকে কোনো বই থেকে পড়ে থাকেন তাহলে সেই বই থেকেই পড়বেন। আর যদি শেষ মুহূর্তে একেবারে পড়তে চান, তাহলে যেটা না করলেই না, প্রথম কাজটা হচ্ছে যে উপন্যাস থেকে এর পূর্বে বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর পাশাপাশি যে কোনো একটা ডাইজেস্ট থেকে বা যে কোনো একটা বই থেকে দেখবেন উপন্যাস সম্পর্কিত প্রাথমিক কিছু তথ্য দেওয়া আছে, এবং একটা ছকের মধ্যে বিভিন্ন সাহিত্যিকরা যে উপন্যাসগুলো লিখে গেছেন তার একটা তালিকা দেওয়া আছে। যদি এই অংশটা ভালোভাবে আপনি আয়ত্তে রাখতে পারেন, মনে রাখতে পারেন, আশা করা যায় বাংলা সাহিত্যের উপন্যাস অংশ থেকে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 2টা, 3টা অথবা 4টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপরে আসি আমরা বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা প্রথম দিনে যেটা পড়বো সেটা হচ্ছে মুখস্থ অংশের একটা অংশ পড়বো। হ্যাঁ, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একটা আছে ব্যাকরণগত অংশ, একটা আছে মুখস্থ অংশ। তো মুখস্থ অংশের মধ্যে আপনারা জানেন যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ ইত্যাদি অংশগুলো আছে। তো এগুলো থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় যে প্রতিটা পাঠ থেকে একটার মতন থাকে, ব্যতিক্রমীয় হয়। তো বাগধারাটা কিন্তু বিসিএস প্রিলির সিলেবাসে নাই, কিন্তু আমরা দেখি বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটা সবসময় সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না। তো বাগধারা থেকে প্রায় সময় বিসিএস প্রিলিতে একটার মতন প্রশ্ন আসে। তো আমরা প্রথম দিনের পড়া হিসেবে বাগধারাটা পড়ে ফেলবো। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া বাগধারা তো আসলে কম নাই, যে কোনো একটা বইয়ের মধ্যে পড়তে গেলে বাগধারা অনেক আছে। তো মুখস্থ অংশগুলোর ক্ষেত্রে আমরা যেটা অনুসরণ করার চেষ্টা করব সেটা হচ্ছে মূলত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো। কারণ আমরা যদি খেয়াল করি মুখস্থ অংশে 5টা, 6টা, 7টা যেই প্রশ্নই হোক না কেন, দেখবেন প্রায় সবগুলোই বিগত বছরের প্রশ্নগুলো থেকে এসছে। এই জন্য আমরা বাগধারাটা, এইটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যে বিগত বছরের প্রশ্নটা আছে সেটা করে ফেলবো। আশা করা যায় এখান থেকে আমরা একটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। অনেক সময় দেখা যায় যে 2টাও পরীক্ষা আসতে দেখা গেছে, তবে একটা প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এরপরে আমরা আসি ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে প্রথম দিনে আমরা একটা বড় পার্ট পড়ে ফেলবো, সেইটা হচ্ছে ইংরেজি সাহিত্যের যে বিভিন্ন পিরিয়ডগুলো আছে, এর মধ্যে আপনারা দেখবেন একটা পিরিয়ড হচ্ছে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড নামে একটা পিরিয়ড আছে। এই পিরিয়ড থেকে প্রায় প্রতিটা বিসিএস প্রিলিতে 3টা, 4টা অথবা 5টার মতন প্রশ্ন হয়ে থাকে। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড তো অনেক বড়, এক্ষেত্রে এতগুলো রাইটার আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়তে পারি, কিভাবে মনে রাখবো। তো রাইটার এখানে দেখবেন যে বিভিন্ন বই, কোনো কোনো বই হয়তো 100 জন পর্যন্ত রাইটার থাকতে পারে। তো 100 জনই রাইটারকে যে আমাদের ডিটেলসে পড়তে হবে এরকমটা না,
আপনারা মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে দেখবেন হাতে গোনা 5-7 জন রাইটার আছেন যারা হয়তো পরীক্ষার জন্য তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি ডাব্লিউ.বি. ইয়েটস, জি.বি. শ, আর্নেস্ট হেমিংওয়ে, টি.এস. ইলিয়ট, ই.এম. ফস্টার, ডি.এইচ. লরেন্স, এরকম হাতে গোনা 6-7 জন রাইটার আছেন যাদেরকে আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব, বা এই রাইটারগুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন বেশি বেশি হয়, এই জন্য আমরা এই রাইটারগুলোকে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব। অন্যান্য যত রাইটার আছে এই রাইটারগুলো থেকে দেখবেন যে পরীক্ষায় এত ডিটেলসে পড়তে হয় না, ওইসব রাইটার থেকে একেবারে স্পেসিফিক প্রশ্ন হয়। যদি স্পেসিফিক বলি তাহলে বিষয়টা কীরকম, যে প্রত্যেকটা রাইটারই দেখবেন একটা দুইটা সাহিত্যকর্মের জন্য বিখ্যাত, তিনি হয়তো একটা উপন্যাস বা একটা নাটকের জন্য বা একটা প্রবন্ধের জন্য তিনি বিখ্যাত। তো ওই যে ওনার লেখা একটা বিখ্যাত সাহিত্যকর্ম পরীক্ষায় আসলে কিন্তু ওই সাহিত্যকর্মের নামটাই পরীক্ষায় আসে। এজন্য আমরা 5-7 জন রাইটারের একটু ডিটেলস পড়ার চেষ্টা করবো। এই 5-7 জনের বাইরে অন্যান্য যে রাইটারগুলো আছেন তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই স্পেসিফিকভাবে যে সাহিত্যকর্মটা গুরুত্বপূর্ণ সেই নামটাই শুধু পড়ব, এবং এক্ষেত্রে এই একটা পিরিয়ড শেষ করার পরে বিগত বছরের প্রশ্নগুলো একটু সমাধান করব। তাহলে আশা করা যায় যে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা আমরা ভালোভাবে শেষ করতে পারলে এখান থেকে আমরা মানে বিসিএস প্রিলিতে 3টা 4টা 5টার মতন প্রশ্ন কমন পেয়ে যাব। এরপরে আসি হচ্ছে আমরা ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আপনারা প্রথম দিনের জন্য যে অংশটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে নাম্বার। আপনারা দেখবেন নাউন অধ্যায়টা পড়তে গেলে এখানে নাউনের ক্লাসিফিকেশনের পরে নাউন সম্পর্কে বর্ণনার পরে এখানে আরো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নাম্বার এবং একটা হচ্ছে জেন্ডার। তো প্রায় প্রতি বছরই দেখা যায় নাম্বার এবং জেন্ডার থেকে একটা দুইটার মতন প্রশ্ন আসে, অনেক সময় ব্যতিক্রমী হয়। আমরা ধরতে পারি যে নাম্বার এই চ্যাপ্টারটা পড়লে আমরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন কমন পেতে পারি। হ্যাঁ, প্রতি বছরই আসে এরকম না, তবে একটা প্রশ্ন কমন পেতে পারি। এখন নাম্বারের ক্ষেত্রে আমরা কি পড়বো? নাম্বারের ক্ষেত্রে পড়তে গেলে আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো বইয়ে নাম্বারের বেশ কিছু রুল আছে। হ্যাঁ, প্রথমেই বলি এখানে থাকা যে এমসিকিউ গুলো আছে, বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসা যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো খুব ভালোভাবে সমাধান করলে সেখান থেকেই ওই রুলগুলোর মধ্যে থেকে আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। তো এখানে আপনারা পড়ার সময় দেখবেন এমসিকিউটাও যদি আপনি ভালোভাবে পড়েন, যেমন ড্যাটাম থেকে ডাটা, ইউএম এ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, আইএস ইএস হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি যদি প্রত্যেকটা উদাহরণের বা প্রত্যেকটা রুলের একটা করে উদাহরণ মনে রাখতে পারেন তাহলে দেখবেন পড়াটা অনেক আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। আর পাশাপাশি ইদানিং সময় আমরা খেয়াল করতেছি পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি বেশি আসছে সেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে কোনটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, বা কোনটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, বা কোনটা একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হয়। এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি আসছে, এইটা একটু খেয়াল করবেন। গণিত, গণিতের জন্য প্রথম দিনে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে দেখবেন গণিতের ক্ষেত্রে একটা অংশ হচ্ছে বীজগণিত। এই বীজগণিতের মধ্যে প্রথমে পড়তে গেলে আসে মান নির্ণয় এবং হচ্ছে উৎপাদক। তো এক্ষেত্রে মান নির্ণয় এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে অংশটা আপনি দেখলাম যে মান নির্ণয়, এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। উৎপাদকও ইম্পর্টেন্ট, তবে উৎপাদক পরীক্ষায় সবসময় আসে না। মান নির্ণয় থেকে দেখা যায় যে প্রতি বছরই একটা অথবা দুইটা প্রশ্ন বিসিএস প্রিলিতে থাকে। তার মানে এই চ্যাপ্টারটা করলে আমরা এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ভালোভাবে করবেন এবং উৎপাদকের অঙ্কটাও এখান থেকে উৎপাদকের যে অঙ্কগুলো আছে সেইগুলোও একটু করবেন। এবং এইটা অঙ্কগুলো করার সময় কিছু বিষয় খেয়াল করতে হবে যে আমরা শুধু অঙ্ক করে গেলেই চলবে না, পরীক্ষার হলে দ্রুততম সময়ে আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা কিভাবে ব্যাক ক্যালকুলেশন করতে পারি, আমরা কিভাবে অপশন টেস্ট করতে পারি, আমরা কিভাবে সম্ভাব্য মান ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করতে পারি, এই বিষয়গুলো যদি মাথায় রাখেন দেখবেন অনেক সময় আপনার অঙ্কও করতে হচ্ছে না, জাস্ট এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনি অনায়াসেই প্রশ্নের অ্যান্সার করতে পারছেন। আর সর্বশেষে আছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার ক্ষেত্রে আমরা প্রথম দিনে যে অংশটা পড়বো সেটা হচ্ছে সংখ্যাগত দক্ষতা বা সংখ্যাগত যে সমস্যাগুলো আছে সেইটা। হ্যাঁ, এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা খেয়াল করে দেখবেন মানসিক দক্ষতায় যে 15 মার্কসের প্রশ্ন হয়, এই 15 মার্কসের প্রশ্নের মধ্যে সংখ্যাগত দক্ষতা বা সংখ্যাগত সমস্যা থেকেই 2টা থেকে 4টার মতন প্রশ্ন আসে, 2টা 3টা বা 4টার মতন প্রশ্ন আসে। তো এইটার জন্য আমাদের কি করতে হবে? সবচেয়ে সহজ যে উপায়টা আমরা মানসিক দক্ষতার ক্ষেত্রে সবসময় বলে থাকি, বিসিএস প্রিলিমিনারি প্লাস বিসিএস লিখিত পরীক্ষায় এর পূর্বে যে প্রশ্নগুলো এসেছে আপনি যদি সেই প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করে যান সেখান থেকে আপনি প্রশ্নগুলো কমন পাবেন। তো সংখ্যাগত সমস্যার ক্ষেত্রেও আপনারা প্রথমেই যে কাজটা করতে পারেন, এর পূর্বে বিসিএস প্রিলি প্লাস লিখিত পরীক্ষার পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষাতেও যদি সংখ্যাগত সমস্যা থেকে বিভিন্ন সময়ে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করবেন এবং সমাধান করার সময়
টাইপগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের দেখবে একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, পরবর্তী সংখ্যাটি কত, বা চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো, অনেক সময় সরলের মতন একটা অঙ্ক দেয়, কোন ভগ্নাংশটি ছোট বা বড়, এরকম বেশ কিছু টাইপ আছে। আপনি ঘুরে ফিরে দেখবেন এই 4-5টা টাইপের মধ্যে থেকেই মানসিক দক্ষতা অংশের 2টা বা 3টা প্রশ্ন সবসময় বিসিএস পেলিতে আসে। তাহলে প্রথম দিনের যে আমরা অংশটা দেখলাম 6টা সাবজেক্ট, এইগুলো যদি আমরা পড়ি, দেখেন প্রায় আমাদের কিন্তু এই যে আমাদের যে লক্ষ্য 12 থেকে 15 মার্কস, এটা কিন্তু প্রায় কাভার হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে চেষ্টা করব প্রতিদিনই, আজকে প্রথম দিনে আমরা 12 থেকে 15 মার্কস কাভার করলাম, আমরা প্রতিদিনই গড়ে এভাবে 10 থেকে 12 মার্কস একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে আপনাদেরকে পড়াটা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই রুটিনটা অনুসরণ করতে পারেন, এবং আমি কিন্তু শুধু রুটিন দেখাচ্ছি তাও না, ক্লাসের ফাঁকে ফাঁকে কতটুকু পড়তে হবে, কিভাবে পড়া যেতে পারে, সেই বিষয়টাও আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি আপনারা শেষ মুহূর্তে এটা অনুসরণ করতে পারেন, আমি আশা করছি আমাদের এই রুটিন থেকে বা আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে খুব ভালো কিছুই হবে, হয়তো বা আমরা এভাবে পড়ে 45তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে যেতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের বাকি যে 6টা বিষয় রয়েছে সেই 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে দেখা এবং কথা হবে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।